আমার এলাকার এক বন্ধু, আমরা সব সময় ছোটবেলায় একসাথেই ঘোরাঘুরি করতাম। আজকে যে ঘটনাটি বলবো সেটা আমার বন্ধু রাজীবের কাছ থেকে শোনা, তার বাবার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি ঘটনা। তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা। তো আমার বন্ধু ছিল খুবই শান্তশিষ্ট টাইপের। আমরা জানি না কেন সে এরকম। আমরা সবাই খেলাধুলা করতাম ছোটবেলায়, কিন্তু সে খেলাধুলা পছন্দ করতো না। সে চুপচাপ বসে থাকতো একাই। তার যে বাবা ছিল তিনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন, কিন্তু কোনো কারণে তার বাবার চাকরিটা চলে যায়। তখন তার বাবা হাসপাতালে লাশবাহী গাড়ির একটা চাকরি পায়, মানে অ্যাম্বুলেন্সের ড্রাইভার লাগতো সেই হাসপাতালের জন্য। আর সেই কারণেই তার বাবা এই চাকরিটা পেয়ে যায় তখনই। তো আপনারা জানেন ড্রাইভারের কাজ ইমার্জেন্সি বেশি থাকে। তো তার বাবার ডিউটিটা ছিল রাতের বেলা, আর দিনের বেলা ছিল আরেকজনের ডিউটি। তার বাবার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ডিউটি চেঞ্জ হতো, মানে এক সপ্তাহ থাকতো রাতের বেলা, আরেক সপ্তাহ থাকতো দিনের বেলা, এরকমভাবে। তো সাধারণত অ্যাম্বুলেন্সে করে তাকে অনেক সময় লাশ বহন করতে হয়, আবার তিনি রোগীও বহন করেন। আবার যখন কোনো রোগীকে পৌঁছে দিয়ে আসতেছে, তো যখন গাড়ি ফাঁকা থাকতেছে তখন তিনি যদি কোনো যাত্রী পান তখন সেই যাত্রীকে তিনি তার গাড়িতে উঠিয়ে নেন। তো এরকমই একদিনের কথা, রাত্রেবেলা একটা রোগীকে রিলিজ করা হয়। তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেই রোগীটাকে রিলিজ করা হয় সেই রোগীটা মারা যায়, সেই জন্যই রোগীটাকে রিলিজ করা হয় সেই হাসপাতাল থেকে। রাজীবের বাবা তিনি রাত 2টার মধ্যেই রওনা দিয়ে দেন, কারণ যেই লাশটিকে তিনি নিয়ে যাবেন তার বাসা ছিল অনেক দূরে। সে কারণেই তিনি রওনা দিয়ে দেন আগে ভাগে। রোগীর সাথে তার ছেলে অ্যাম্বুলেন্সে করে আসে বাসায়, আর অন্যান্য যারা আত্মীয় স্বজন আছে তারা তো দেরি করে জানা পাইছে। তো তারা যখন গিয়েছিল তখন দেখছে এই অবস্থা। তো তখন তারা আসার সময় তারা ভ্যান বা যারা যেটা পাইছে মোটরসাইকেল এরকম টাইপের কিছু নিয়ে বাসায় চলে আসে। তো রাজীবের বাবা যখন গাড়ি নিয়ে আসতেছিল, মানে লাশটাকে নিয়ে যখন যাচ্ছিল, তো যাইতে যাইতে তার সাথে কিন্তু তাছাড়া অনেক প্যারানর্মাল ঘটনা ঘটে থাকে। কিন্তু যখন সে গাড়ি নিয়ে যাচ্ছিল তাদের বাসার উদ্দেশ্যে, ফজরের আজান পর্যন্ত তার সাথে কিছুই ঘটেনি। তো এক সময় হলো কি, সে যখন অনেক দূর চলে যাচ্ছিল, ফজরের আজান দিয়ে দিয়েছে, সে সময় তখন হলো কি, একটা কবরস্থানের ওই জায়গায় গাড়িটা হুট করে থামায়। আর কবরস্থানের আশেপাশে কোনো বাড়িঘর বা দোকানপাট কিছুই নাই, কিন্তু দূরে দূরে বাড়িঘর এবং দোকানপাট ছিল। তো লাশটার সাথে যে তার ছেলেটা ছিল, তো রাজীবের বাবাকে বলতেছে গাড়ি কেন থামাইলেন? তখন তার বাবা বলতেছে যে একটু প্রস্রাব পায়খানা করতে হতো, এই জন্য গাড়িটা থামাইলাম। এখানে আরেকটা কথা, যে সে আশেপাশের কয়েকটা মসজিদের আজান শেষ হয়ে গেছে, কিন্তু 2-1টা মসজিদে আজান, মানে কয়েকটা মসজিদের আজান দিচ্ছিল সেখানে। তো রাজীবের বাবা সেখানে প্রস্রাব করছিলেন। তো তিনি জানতেন না যে সে জায়গাটাতে কবরস্থান আছে। তো তিনি জানতেন না এই কারণেই যে সে জায়গাটাতে কোনো আলো ছিল না, কারণ গ্রামের রাস্তা, এই কারণেই মানে সে জায়গায় আলো একটু কম থাকে, মানে আশেপাশের কথা বলা হচ্ছে এখানে। তো গ্রামে হয় না, মানে শুধু একটা জঙ্গলের পাশে বা বাঁশঝাড়ের পাশে কবরস্থান থাকে। তিনি সে জায়গায় প্রস্রাব করেন। প্রস্রাব করার পরে তিনি আবার গাড়িতে উঠে গাড়ি রওনা দিয়ে দেন তার গন্তব্যের জন্য। তারপরে তিনি সেই লাশটিকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেন। পৌঁছে দিয়ে তার টাকা পয়সা যেগুলো আছে সেগুলো হিসাব নিকাশ করে তিনি টাকা টুকা নিয়ে তিনি তার বাসায় চলে আসেন। তো 15 থেকে 20 দিনের মধ্যে তার সাথে কোনো প্যারানর্মাল কিছু ঘটে নাই, সব কিছুই নর্মাল ছিল। তো 1 মাস পর তিনি একদম চুপচাপ হয়ে যান, কারোর সাথে কথা বলেন না, কিন্তু তিনি খুব কথা বলতেন সবার সাথে বাসার। তো তাদের পরিবারের সবাই অবাক হয়েছে, কিরে সে খুব কথা বলতো, মানে আগে তো খুব কথা বলতো, এখন কোনো কথা বলে না, চুপচাপ থাকে, ব্যাপারটা কি? তার পরিবারের সবাই ভাবেন হয়তো অসুস্থ মনে হয়, এজন্য ডাক্তারের কাছে নিয়ে যান। কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরও তার কিছু ধরা পড়ে না, এমনকি তার জ্বর সর্দি পর্যন্তও কিছু নেই। তো তার এই চুপ করে থাকাটা আরও বেশি হয়ে যায়। এমন হয় যে সে তার ডিউটিতেও ঠিক মতো যায় না, এবং কার সাথে জানি কি কি কথা বলে, কিন্তু বোঝা যায় না কি বলতেছে। সবাই ভাবে মানসিকভাবে অসুস্থ নাকি সে, মানে মেন্টাল হয়েছে নাকি, সেজন্য তারা ডাক্তারের কাছে নিয়ে যায়। মানসিক রোগ বিশেষজ্ঞ যিনি, তার কাছে নিয়ে যান। তো পরীক্ষা করা হয়, কিন্তু কোনো কিছু ধরা পড়ে না রিপোর্টে, সব কিছু সাধারণ দেখা যায়। কিছুদিন পর ওনার আচরণটা একদম হিংস্র টাইপের হয়ে যায়। একদিন হয়েছে কি, দুপুরবেলা রাজীব যে আছে আমার বন্ধু, তার বাবা করে কি, রাজীবের রুমে যায়। রুমে যেয়ে কিন্তু রাজীব যেখানে ঘুমিয়েছিল, তো রুমে যাওয়ার পরে পাশে বালিশ ছিল, বালিশ নিয়ে রাজীবের মুখে চাপ দেয়। রাজীব তো শ্বাস নিতে পারতেছিল না, কিন্তু তার পা ঝাপাঝাপি করে। তো পাশে কিন্তু রান্নাঘর ছিল, তার মা রান্না করতেছিল।
তো তার মা দেখতেছে রাজীবের বাবা একদম হিংস্র টাইপের, চোখ মুখ লাল হয়ে গেছে, এরকম টাইপের হয়ে গেছে। রাজীবের মুখে বালিশ চাপা দিছে। তখন তার মা রুমে চলে আসে। রুমে আসে দোয়া দরুদ পরে রাজীবের বাবার গায়ে ফু দেয়। তার কিছুক্ষণ পর রাজীবের বাবা শান্ত হয়ে যায়। তখন সবার সন্দেহ হয়, বাসার সবার মনে হয় যে ওনার সাথে অবশ্যই কোনো প্যারানর্মাল কিছু ঘটেছে বা কোনো কিছু খারাপ জিনিস ওনার উপরে ভর করেছে, এজন্যই হয়তো তিনি এরকম আচরণ করছেন। আর এইটা দেখে সবাই ভয় পেয়ে যায়। তারপর হয় কি, তার পরিবারের সবাই বলে এনাকে কবিরাজের কাছে নিয়ে যাইতে হবে। তো এই কথাটা যখন রাজীবের বাবা শুনে তখন তিনি একেবারে রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত হয়ে তার শরীরের যে নখগুলো ছিল সেই সমস্ত নখ দিয়ে তার শরীরে আঁচড় দেওয়া শুরু করে এবং রক্ত বের হয়ে যায়। সে যে জায়গাগুলোতে আঁচড় দিয়েছিল সেই যে সমস্ত জায়গা দিয়ে রক্ত পড়তেছিল। তো এটা দেখে সবাই আরো ভয় পেয়ে যায়। একদিন রাজীবের মা যে করেই হোক রাজীবের বাবাকে ঘুমের ওষুধ খাওয়ায়। তাকে ওষুধ খাওয়ানোর পরে তিনি যখন ঘুমিয়ে যান তখন তাকে না বলেই তাকে কবিরাজের বাসায় নিয়ে যাওয়া হয়। তিনি যে কবিরাজের কাছে নিয়ে যান সে কবিরাজটা ছিল অনেক বড় মাপের, মানে এলাকায় অনেক তার নামডাক আছে। তিনি যখন রাজীবের বাবাকে দেখেন তখন তিনি বুঝতে পারেন তাকে খুব ভয়ানক একটা জিন ধরেছে। কিছুক্ষণের মধ্যেই রাজীবের বাবার ঘুম ভেঙে যায় এবং সে দেখে যে সে একটা ঘরের মধ্যে আছে। রাজীবের বাবা বলে যে আমার কি হয়েছে, আমাকে এভাবে কেন বেঁধে রাখা হয়েছে? কবিরাজ তখন বলল আপনার সাথে কি কিছু হয়েছিল আমাকে জানান। তো রাজীবের বাবা বলেন না, আমার সাথে তো কোনো কিছু হয়নি, আমি সুস্থ আছি। কিছুক্ষণের মধ্যে কবিরাজ রাজীবের বাবার শরীরে ফু দেয় কিছু দোয়া দরুদ পড়ে। তার কিছুক্ষণের মধ্যেই রাজীবের বাবা আর রাজীবের বাবা থাকে না, তার শরীরে অন্য কিছু ভর করে। তখন সে রাগান্বিত কণ্ঠে বলে আমাকে কেন আনলি? তার এই বিকট আওয়াজটা শুনে তার পরিবারের সবাই অবাক হয়ে যায় এবং কিছুটা ভয় পেয়ে যায়। সবাই মনে করেছিল সে সুস্থ হয়ে গেছে, কিন্তু না, রাজীবের বাবার শরীরে থাকা সে জিনিসটা কবিরাজকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন কবিরাজ বলে তুই কেন তার শরীরে ভর করেছিস? তখন সেই জিনিসটা বলতেছে আমি কাউকে কিছু বলতে পারবো না, তুই কে? তখন কবিরাজ করলো কি, তিনি দোয়া দরুদ পরে তার শরীরে ফু দেন। তো ফু দেওয়ার পরে রাজীবের বাবা বলতেছে ঠিক আছে আমি বলতেছি। তো সে বলতেছে আমি কবরস্থানের পাশে শুয়েছিলাম, তো সে আমার পাশেই প্রসাব করে দিছে। তো আমার খুব গন্ধ লাগতেছিল, এই জন্য আমি তার উপরে ভর করেছি এবং আমি তার বংশ নির্বংশ করে দিব এবং 7 পুরুষ খাবো তার আমি। তো কবিরাজ বলল তুই 7 পুরুষ বলতে কি বুঝাইলি? তখন সে বলল আমি তাকে খাবো, তার ছেলেকে খাবো, তার বংশে যতগুলো আসবে 7 বার সে যারা জন্ম নেবে তাদের সবাইকে শেষ করে দিব। হুজুর বলতেছে সে তো ভুল করে তোর ওই জায়গায় প্রসাব করেছিল, সে তো জেনে শুনে এই কাজটা করে নাই, তো তুই কেন এর উপরে ভর করলি? তখন সেই জিনটা বলতেছে আমি তার উপরে ভর করতাম না, শুধু এই কারণেই ভর করেছি তার দুর্বলতা খুঁজে পাইছি, তার শরীরে আমি লাশের গন্ধ পাচ্ছিলাম, এই জন্য আরো বেশি করে আমি তার উপরে ভর করেছি। সেগুলো শুনে তার পরিবারের সবাই তো অবাক হয়ে যায়। তখন তার পরিবারের সবাই ভাবতেছে হয়তো সেদিনের ঘটনার জন্যই হয়তো এরকম হইতে পারে। তখন কবিরাজ বলে তুই কি করলে ওর শরীর থেকে চলে যাবি? তখন সেই জিনটা বলে আমি ওর শরীর থেকে যেতে পারবো না। তখন কবিরাজ তার শরীরে আবার কি যেন বলে ফু দেয়। তারপরে সে বলে ঠিক আছে, তাকে 43 দিন বয়সে 60টা মোরগ সেই কবরস্থানে দিয়ে আসতে হবে জবাই করে, এবং একটা ধুতি গেঞ্জি এবং গামছা সাদা থাকতে হবে, তো সেগুলো দিয়ে আসতে হবে সে জায়গায়। তখন কবিরাজ বলে তো এই কাজগুলো যদি করে তাহলে তুই কি চলে যাবি সত্যি? তখন সে বলে হ্যাঁ অবশ্যই আমি চলে যাব। তখন কবিরাজ তাকে বলে আচ্ছা তোর বয়স কত? তখন সেই জিনটা বলে তার বয়স 800 বছরের মতো এবং সে হিন্দু। এক পর্যায়ে কবিরাজ বুঝতে পারে সে অনেক পুরনো জিন এবং অনেক শক্তিশালী। তো যাই হোক তার পরিবারের সবাই 60টা মোরগ অনেক কষ্ট করে ম্যানেজ করে সেই কবরস্থানে দিয়ে আসে, কিন্তু রাজীবের বাবা সেই কবরস্থান চিনতে পারতেছিল না। তবে এক পর্যায়ে চিনতে পারে, সে ওই জায়গাতেই সে থেমেছিল এবং তার শর্ত মতো মোরগগুলো জবাই করে এবং সাদা গেঞ্জি ধুতি এবং গামছা দিয়ে আসে। তো আস্তে আস্তে বেশ কয়েকদিন চলে যায়, মানে 20 থেকে 25 দিনের মতো চলে যায়। তার বাবা আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে, কিন্তু তার কিছুদিন পর আবার যেই পর্যায়ে ছিল সেই পর্যায়ে চলে যায়। দেখা যায় যে তিনি যে আগের মতোই কাজগুলো করতেছে, একা একা রাতের বেলা হাঁটতেছেন, তারপরে কি কি যেন কথা বলতেছে নিজে নিজে, এবং রাজীবকে দেখলে সে অত্যন্ত ক্ষেপে যান, মানে রাগান্বিত হয়ে যান, আর তার শরীরে প্রচণ্ড ক্ষতি করেন। তার নিজের নখ দিয়ে নিজের শরীরে আঁচড় করেন, মানে সমস্ত শরীর আঁচড় দেন, আঁচড় দিয়ে রক্ত বের করে দেন তার শরীর থেকে। এই কারণে
কারণে তার শরীরে অনেক কাটাছেঁড়ার দাগ। এটা তিনি নিজেই করতেন, এখানে নিজে বলতে সেই জিনটাই করতেন এসব কাজগুলো। এক পর্যায়ে তিনি অনেক শুকিয়ে যান, দেখে মনে হয় না তিনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, মানে ছোট বাচ্চার মতো হয়ে গেছিলেন, মানে পাতলা হ্যাংলা এরকম টাইপের। তিনি একদম ফ্যাকাশে টাইপের হয়ে গেছিলেন, তার শরীরের সমস্ত রক্তকে যেন খেয়ে ফেলেছে এরকম হয়ে গেছে, একদম তার সমস্ত শরীর দেখে বোঝা যাচ্ছে। এক পর্যায়ে রাজীবের বাবাকে তার দাদা এবং চাচা হুজুরের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু তার বাবা যেতে চায় না, মানে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মানে অন্যরকম ভাবে। তারপরে তারা কি করে, তাকে দড়ি বেঁধে কবিরাজের কাছে নিয়ে যায়। তারপরে কবিরাজ সেই জিনকে আবার হাজির করায় এবং বলে, কি ব্যাপার, তুই তো বলেছিলি যে তোর শর্তগুলো পূরণ করে দিলে তুই আর কোনো প্রবলেম করবি না, তাহলে কেন এরকম সমস্যা করতেছিস তার শরীর নিয়ে? কিন্তু সে জিন বলে, আমি তাকে ছেড়ে যেতে পারবো না, আমি তাকে তার বংশ নির্বংশ করে দেব। এ কথা শোনার পর কবিরাজ অনেক দোয়া দরুদ পরে তার বাবার শরীরে ফু দেয়। এরপরে রাজীবের বাবার বাসায় চলে আসে এবং বাসায় আসিয়ে তাদের বাসা বন্ধ করে দেয়। তারপরে কবিরাজ বলে যে, আপনি যেই কাজটা করেন, মানে আপনি যে গাড়ি চালান, এই কাজটা ছেড়ে দিতে হবে, আর প্রতিদিন সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা এগুলো পড়ে নিজের শরীরে ফু দিবেন এবং বাসায় প্রতিদিন কোরআন মাজিদ পড়বেন। যেহেতু তাবিজ ব্যবহার করা যাবে না, সেজন্য এই উপায়টা বলে দেন এবং আরো অনেক কিছু কাজ করেন সেই কবিরাজ। তো এরপর থেকে রাজীবের বাবা আস্তে আস্তে সুস্থ হতে থাকে। তারপর পরিবারের সাথে আর কোনো কিছু ঘটনা ঘটে না এবং এরপরে কি হয় সেটা আমি জানি না। এই ছিল ঘটনা। লিসেনার্স, এবার আমরা আরেকটি লাশবাহী গাড়ির ঘটনায় চলে যাব। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি হলেন জুবায়ের, তার বাসা যশোরে, সে একজন স্টুডেন্ট। যাই হোক, সে লিখেছে এই ঘটনাটি আমার সাথে ঘটেনি, এই ঘটনাটি ঘটেছে আমাদের ড্রাইভার রানা ভাইয়ের সাথে। তিনি আগে একটা বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স গাড়ি চালাতেন। তিনি একটা ভয়াবহ অভিজ্ঞতার কারণে সেই পেশা ছেড়ে দেন। লাশ গাড়িতে করে নিয়ে যাওয়ার ঘটনা আমরা এর আগেও শুনে থাকলেও এই ঘটনাটি একটু ব্যতিক্রম লাগলো আমার কাছে, সেজন্য আমি এই ঘটনাটি শেয়ার করলাম। তিনি যেভাবে বলেছেন আমি সেভাবে লেখার চেষ্টা করছি। আমি একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতাম। আমি তখন রাতের বেলা আমার বাসায় ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার ফোনে কল এলো হাসপাতাল থেকে, আমাকে একটি লাশ টাঙ্গাইলে নিয়ে যেতে হবে। আমি এর আগেও অনেকবার লাশ নিয়ে গেছি বিভিন্ন জায়গায়, সেজন্য আমি রাতের বেলা ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে রওনা দিলাম হাসপাতালের উদ্দেশ্যে। তো আমি সেখানে যেয়ে দেখলাম মৃত ব্যক্তিটির আত্মীয় স্বজনরা কান্না করছিল। তো আমি তাদেরকে নিয়ে, তারা ছিল মোট 3 জন, তাদেরকে নিয়ে এবং লাশটাকে নিয়ে আমি রওনা দিলাম গন্তব্যস্থলে। তো ঘটনাটা এখান থেকেই শুরু হয়। তো আমরা যখন যাচ্ছি কিছু দূর যাওয়ার পরে হঠাৎ গাড়ির মধ্যে অন্যরকম একটা বিশ্রী টাইপের গন্ধ পেতে লাগলাম। আর এই গন্ধটা শুধু আমি পাচ্ছি না, সবাই পাচ্ছিল। তো আমি ভাবলাম হয়তো কোনো গাড়ি, ময়লার গাড়ি পাশ দিয়ে যাচ্ছে বা ময়লার কোনো স্তূপ আছে সেটার পাশ দিয়ে যাচ্ছি আমরা, এই জন্য এরকম গন্ধ আসতেছে। কিন্তু আমরা যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম কিন্তু সেই গন্ধটা অনেকক্ষণ ধরেই আসে এবং হঠাৎ করে কফিনের ভেতর থেকে শব্দ বের হচ্ছিল। কোনো মানুষকে বা পাখিকে যদি কোনো বাক্সের মধ্যে আটকে রাখা হয় সেই রকম শব্দটা শোনা যাচ্ছিল সেই কফিনটার ভেতর থেকে। আমার জীবনে অনেক লাশ বহন করে নিয়ে গেছি গাড়িতে করে, কিন্তু এরকম ঘটনা আগে কখনো ঘটেনি, সেজন্য আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। শুধু আমি নই, গাড়িতে থাকা সবাই ভয় পেয়েছিল। একটু পর শব্দটা নিজে থেকেই থেমে যায়। তো আমরা সবাই তখন কিছুটা শান্ত হলাম এবং আমি গাড়িটা কিছুটা নর্মাল স্পিডে চালালাম। তো আমরা যখন গাড়ি চালাচ্ছিলাম কিছু দূর যাওয়ার পর সেই গন্ধটা আবার পাওয়া যাচ্ছিল এবং কফিনের ভেতর থেকে সেই শব্দটা আরো জোরে শুরু করে। আমি দেখলাম কফিনের 2 জন লোক ছিল, মানে কফিনের পাশে 2 জন লোক ছিল। 2 জনের মধ্যে একজন নিথর হয়ে পড়লো, আরেকজন অজ্ঞান হয়ে যায়। দ্বিতীয় যে লোকটি একদম নিথর হয়ে যায় সেই লোকটি সেই কফিনের দিকে দেখতেছে, কফিনটা ডাঙ্গাডাঙ্গি শুরু করছে এরকম অবস্থা। আর আমি যে গাড়ি চালাচ্ছিলাম আমার শরীরও কিন্তু অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছিল। আর আশেপাশে দেখলাম আশেপাশে কোনো বাড়িঘর নাই। তো আমি ভাবলাম এখানে যে করেই হোক গাড়ি থামানো যাবে না। তো কিছুক্ষণ পরে হলো কি, যে কফিনটা ছিল সেই কফিনটা হুট করে খুলে গেল। খুলে যাওয়ার কারণে যে লোকটা তার সাথে ছিল, মানে পাশে ছিল বসা, মানে যে লোকটা দেখতেছিল কফিনটাকে, সেই লোকটা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। এবং আমি এটা দেখে সেখানে গাড়ি থামিয়ে দেই। আমি পিছনে তাকিয়ে দেখি লাশের মাথা নেই।
এবং লাশের শরীরে অসংখ্য ক্ষত এবং লাশের শরীরের মধ্যে পিঁপড়ার মতো অন্য কিছু দেখতে। তো আমি দেখার কিছুক্ষণের মধ্যেই সেগুলো উধাও হয়ে গেল। এটা দেখার পরেই আমি গাড়িটা থামিয়ে দেই। আমি এবং আমার পাশে থাকা লোকটি, গাড়ি যেহেতু থামা আছে তো আমরা দুইজনে দৌড় দেই। তো কখন যে আমরা দুইজনে জ্ঞান হারাই আমরা বলতে পারতেছি না। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি বাকি যে 3 জন আছে তারাও আমার সাথে, কিন্তু বাকি 3 জনের মধ্যে 2 জনের এখনো জ্ঞান ফিরে নাই এবং আমাদের পাশে অনেক লোক জমা হয়ে আছে। তো লোকগুলো বলতেছে, তো আমি দেখলাম আমি একটি দোকানের বারান্দায় শুয়ে আছি এবং আমার সাথে আরো 3 জন শুয়ে আছে। তো তারা বলতেছে আমি ছিলাম এবং আমার সাথে যে ছিল সেই 2 জন, তো আমরা ছিলাম রাস্তার পাশে আর বাকি যারা 2 জন ছিল তারা ছিল রাস্তার নিচে, মানে যে জঙ্গলটা আছে আইলবাড়ির মতো সেই জায়গায় ছিল। তো এরই মধ্যে আমার পাশে যেই লোকটা ছিল সেই লোকটার জ্ঞান ফিরে আসে, কিন্তু বাকি যে 2 জন ছিল তাদের জ্ঞান এখনো ফিরেনি। তাদের এই কথা শুনে আমি সরাসরি লাশবাহী গাড়ির ওখানে গেলাম, যে দেখতেছি লাশটা আধ খাওয়া হয়ে পড়ে আছে। কিছুক্ষণের মধ্যে সেই 2টা লোকের জ্ঞান ফিরে আসলো। আমরা তখন সেই 3 জন মিলে লাশটাকে নিয়ে যশোরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই ঘটনার পর আমি তাদেরকে তাদের বাসায় পৌঁছে দিই। পৌঁছে দেওয়ার পরে আমি আমার গন্তব্যস্থলে মানে আমি আমার বাসায় চলে আসি। বাসায় এসে বাসার সবাইকে এই ঘটনাটা খুলে বলি। তখন বাসার সবাই বলে তোমাকে চাকরি করতে হবে না। তখন আমি এই চাকরিটা ছেড়ে দেই। তো এই ছিল আমার ঘটনা। অসংখ্য ধন্যবাদ জুবায়ের ভাইকে এত সুন্দর ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম রিয়া, আমার বাসা নবাবগঞ্জ। আমি আমার বাবার সাথে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা শেয়ার করলাম। আমার বাবা একজন ড্রাইভার, তিনি 6 চাকার বড় ট্রাক চালায়। তো বাবা সব সময় বাড়িতে দেরিতে আসে, 12টা 1টা কোনোদিন 3টা বাজে আসে। একদিন প্রায় দিনের মতোই ফিরতে দেরি হয়ে গেছে, তাই বাবা একটা সিগারেট ধরিয়ে খাইতে খাইতে বাজার থেকে বাড়ির দিকে আসে। বাজার থেকে বাড়ি বেশি একটা দূরে ছিল না, প্রায় 25 থেকে 30 মিনিটের মতো লাগে। বাজার থেকে সোজা রেল লাইন, তারপরে হাতের ডানে একটা রাস্তা, কিছুটা পথ এগিয়ে একটা কালভার্ট পড়ে যেখানে অনেকগুলো বাসঝাড় আছে। তো বাড়িতে সেই কালভার্ট দিয়ে আসতে হয়। বাবা সিগারেট খাইতে খাইতে আসতেছে, তখন কোনো সমস্যা হয়নি। যখন এই কালভার্ট দিয়ে আসতেছে তখন রাত 1টা কি 1:30 হবে। তখন সামনে দেখে একটা বিড়াল। তো বিড়ালটাকে দেখে কিছু না ভেবে হাঁটতে লাগলো, আর একটু সামনে এগিয়ে দেখে বিড়ালটি একটি কুকুরে পরিণত হলো। তাও মনে সাহস নিয়ে সামনে এগোতে লাগলো, কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখলো কুকুরটি একটা গরুর বাছুর রূপ নিল। আমাদের এলাকায় বাছুর বলে গরুর বাচ্চাকে। সেই কুকুরটা গরুর বাচ্চার রূপ নিতে দেখে বাবা ভয়ে চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তার চিৎকার শুনে পাশের বাড়ির একজনের ঘুম ভেঙে যায়। তখন উনি এসে দেখে এই অবস্থা। বাবার এই অবস্থা দেখে উনি আরো মানুষ ডেকে পরে বাবাকে ধরাধরি করে বাড়িতে দিয়ে যায়। এই ঘটনার পরের দিন বাবার অনেক জ্বর আসে। বাবার এমন অবস্থা দেখে ওনাকে কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ বলে বড় বিপদ থেকে বেঁচে গেছো, তা না হলে অবস্থা খারাপ করত। এই বলে তিনি বাবাকে তাবিজ ও পানি পোড়া দেন। তারপর থেকে বাবার সাথে তেমন কোনো সমস্যা হয়নি। বাবার সাথে ঘটা এতটুকুই ছিল, জানি না কেমন লাগবে। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তানভীর, আমার বাসা জয়পুরহাট। আমার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আজ থেকে গত 6 বছর আগে আমি যখন আমার পরিবারের সাথে ঢাকায় থাকতাম তখনকার ঘটনা। আমরা যে বাসায় থাকতাম সেই বাসার রুমের চালের উপর দিয়ে প্রতিদিন এশার আজানের পর কুকুর বা অন্য কিছু দৌড়াদৌড়ি করত। একদিন হঠাৎ রাত 12টার পরে আমাদের রুমের চালের উপর দিয়ে কি জানি দৌড়াদৌড়ি করতেছিল। এইরকম কিছুক্ষণ দৌড়াদৌড়ি করার পর চারপাশে একদম নিস্তব্ধ হয়ে গেল। এইরকম ঘটনা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। যাই হোক, সেই রাতে আর কিছু হলো না, কিন্তু এই ঘটনা আমি আমার মাকে খুলে বলি। আমার কথা শুনে আমার মা কাজে গেল। পরে আমি সারাদিন ভালো আসরের আজান দেওয়ার পরে আমার জ্বর আসলো। আমার জ্বর আসা দেখে আমার বাবা আমাকে ঔষধ এনে দিল, আর আমি ঔষধ খেয়ে শুয়ে পড়লাম। সেই রাতে আর কিছু হলো না। পরের দিন আবার আসরের আজানের পর আবার আমার জ্বর আসলো। আমি খাবার খাওয়ার শেষে ঔষধ খেয়ে বাসায় শুয়ে পড়ি। যখন এশার আজান দেয় তখন আমি মসজিদে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ার শেষে মুয়াজ্জিন সাহেবের খাবার এনে দেওয়ার দায়িত্বটা সেই দিন আমার ছিল। আমি নামাজ শেষে মুয়াজ্জিন সাহেবের খাবার আনতে গেলাম।
মসজিদ থেকে একটু দূরেই আর কি খাবার আনতে যাব। আমি যে রাস্তা দিয়ে খাবার আনতে যাব সেই রাস্তায় একটা লাইটও নেই, এমন শুধু আমার কাছে একটা টর্চ লাইট। আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তার পাশেই অনেক বড় একটা পুকুর ছিল। পুকুরটা কচুরিপানা দিয়ে ভরা ছিল। আমি যাইতেছিলাম, সেই সময় হঠাৎ করে আমার সামনে দিয়ে 6 থেকে 7 ফিট একটা সাপের মতো আমার সামনে দিয়ে নিমিষেই চলে গেল। আমি ভয়ে কালেমা পড়তে লাগলাম। এটা আমার সাথে হয়েছিল মুয়াজ্জিন সাহেবের খাবার আনতে যাওয়ার সময়। পরে আমি মুয়াজ্জিন সাহেবের খাবার নিয়ে ভয়ে ভয়ে আসতেছিলাম আর কালেমা পড়তে পড়তে আসতেছিলাম। আসার সময় আর কিছু দেখলাম না। মুয়াজ্জিন সাহেবের খাবার দিয়ে আমি বাসায় আসলাম। বাসায় আসার পরে সেই রাতে আমার কিছু হলো না। দুপুর 1টার পর থেকে আমার অনেক জ্বর আসলো। আমি ঔষধ খাই, কিছুক্ষণ ভালো থেকে পুনরায় আবার সেই জ্বর চলে আসে। আমার সাথে বেশ কিছুদিন এই রকম হওয়ার পর আমার মা আমাকে সাথে করে ওখানকার একটা মহিলার কাছে নিয়ে গেলেন। তিনি ছিলেন কবিরাজ। তারপরে উনি আমাকে একটা তাবিজ দিলেন। সেই তাবিজ দিয়েও কিছু ভালো হয়নি। এভাবে প্রায় 1 মাস পরের মতো হয়ে গেল, আমার জ্বর ঠিক হয় না। পরে আমার মা বাবা সিদ্ধান্ত নিলেন আমাকে নিয়ে আমার মা দেশের বাড়ি চলে আসবেন। ঠিক কিছুদিন পর আমার মা আমার বাবার সাথে রাগ করে আমাকে নিয়ে দেশে আসলেন। দেশে চলে আসার 2 দিন পরে আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে গেলেন। কবিরাজ আমাকে দেখে আমার মায়ের সাথে আলাদা করে কথা বললেন। আমি সেখানে বেশি কিছু না শুনতে পেলেও একটা কথা শুনতে পেয়েছি যে আমার সাথে কিছু না কিছু আছে, তবে এটা আমার কোনো ক্ষতি করে না। এগুলো কথা শোনার পর কবিরাজ আমাকে একটা তাবিজ আর ঔষধ দিলেন। আলহামদুলিল্লাহ, কবিরাজের সেই ঔষধ খেয়ে আমি প্রায় 1 সপ্তাহের মধ্যেই অনেকটা স্বাভাবিক হয়ে গেলাম। নিয়মিত ঔষধগুলো খেয়ে আমি প্রায় 1 মাসের মধ্যেই আমি সুস্থ হয়ে গেলাম। তারপর থেকে আমার সাথে আর কিছুই হয়নি। এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। জানি না কেমন লাগবে আপনাদের। তো এই ঘটনা আমার কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ তানবীর ভাইকে এত সুন্দর ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সো লিসেনার্স, এবার আমরা পরের ঘটনা চলে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম সজীব, আমার বাসা গাজীপুরে। আমার চাচাতো বোনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা যা আমার চোখের সামনে ঘটেছে, সেটাই শেয়ার করছি আপনার সাথে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। ঘটনাটা 2018 সালের। আমি তখন 3য় শ্রেণীতে পড়তাম আর আমার চাচাতো বোন আমার থেকে 1 ক্লাস উপরে পড়তো। আমাদের গ্রাম আর আমাদের পাশের গ্রামের মাঝখানে একটা বেসরকারি স্কুল ছিল। স্কুলের পাশ দিয়ে মানুষেরা তেমন যাতায়াত ছিল না। ওইখানে আমি আর আমার চাচাতো বোন ও আরও কয়েকজন বিকেলবেলা প্রাইভেট পড়তাম। বিকেলে প্রাইভেট পড়ার কারণে বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেত। প্রতিদিনের মতোই একদিন আমরা প্রাইভেটে যাই। যাওয়ার পর প্রথমে ভালোভাবেই পড়তেছিলাম। তখন সবুজ নামে একটা ছেলে মজার ছলে শিমুল গাছের ফুল দিয়ে ঢিল দেয়, আর ওই ফুলটা আমার চাচাতো বোনের কপালে লেগে আসে। তারপর শুরু হয় অস্বাভাবিক আচরণ। চাচাতো বোন কিছুক্ষণ হাসে, আবার কিছুক্ষণ কান্না করে। ওর এমন আচরণ দেখে স্যার জিজ্ঞেস করে, এরকম করতেছো কেন? স্যারের কথায় আমার চাচাতো বোন স্যারকে অনেক মারে। স্যার অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু ওর সাথে শক্তিতে পেরে ওঠে না। শুধু স্যারকে না, আমাকেও অনেক মেরেছিল। স্যার এরকম অস্বাভাবিক আচরণ দেখে আমার চাচাকে ফোন করে আসতে বলে, কিন্তু ওই দিন কেউ বাড়িতে ছিল না। চাচা আসতে দেরি করে বলে আমরা চাচাতো বোনকে নিয়ে বাড়ির দিকে আসতে থাকি। রাস্তায় আসার সময় অনেক সমস্যা হয়। পরে অর্ধেক রাস্তা আসার পর চাচা আসে। তারপর চাচাতো বোনকে বাড়িতে নিয়ে আসা হয়। ওকে নিয়ে আসার পর সেই একই সমস্যা, কিছুক্ষণ হাসে আর কাঁদে। এইভাবে অনেক সময় কেটে যায়, অনেক রাত হয়ে যায়। আমার দাদি কবিরাজি জানতেন। দাদি বুঝতে পেরেছিলেন ওকে জিনে ধরেছে, কিন্তু আমার দাদি ওই জিনের সাথে শক্তিতে পেরে ওঠে না। দাদি কিছু করতে না পারায় কিছুক্ষণ সময় পর আরেকটা কবিরাজ নিয়ে আসা হয়। কবিরাজ এসে অনেক চেষ্টা করার পর চাচাতো বোনের শরীর থেকে সেই জিন চলে যায়। তারপর তিনি পানি পরে দেন আর একটা তাবিজ দেন। তারপর 1 বছর ভালোই ছিল, আর কোনো সমস্যা হয়নি। 1 বছর পর আবার শুরু হয় একই সমস্যা। আমার চাচাতো বোনের নানা আবার অনেক বড় হুজুর। পরে চাচাতো বোনকে তার কাছে নিয়ে যাওয়া হয়। পরে তিনি সেই জিনটিকে বোতল বন্দি করে ফেলেন। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এই বলে উনি ঘটনাটা শেষ করেছেন। ঘটনা খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে লিসেনার্স? ঘটনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। লিসেনার্স, এবার আমরা
পরের ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটি লিখেছেন তাহসান। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমি আমার জানা সত্য একটা ঘটনা আপনার মাধ্যমে সবার সাথে শেয়ার করলাম। আমাদের গ্রামের নাম লোকনাথপুর। এই গ্রামটা একটু বড় হওয়ায় আমাদের গ্রামে তেমন খেলাধুলার জায়গা ছিল না। একটা জায়গা ছিল গ্রামের এক প্রান্তে, একটা অনেক পুরনো ইটভাটা ছিল ওইদিকে। আমরা দাদাদের কাছে শুনেছি যখন আমার আব্বুরা ছোট ছিল তখন ওই ইট ভাটাটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে চালু হয়নি আর কখনো। ওই ভাটার মালিকও কিছুদিন পরেই মারা যায়। এরপর অনেক দিন পরে থাকতে থাকতে সব কিছু নষ্ট হয়ে যায়, চারিদিকে গাছপালায় ভরে যায়। ওই ভাটার কাছে গেলে গা ছমছমে হয়ে ওঠে, চারিদিকে নিস্তব্ধতা হয়ে যায়। ওর পাশেই অনেক পুরনো এবং অনেক বড় গহীন একটা পুকুর আছে। পুকুরের চারিদিকে বাঁশঝাড় আর অন্যদিকে বাগান। সেই পুকুরের কেউ গোসল করতে গেলে মানুষের মাথার খুলি ভেসে ওঠে। আমার নাম তাহসান আর আমার একটা ছোট্টবেলার বন্ধু, ওর নাম স্বাধীন। আমাদের বয়স তখন 7 বছর এরকমই হবে। তখন স্বাধীন ওর চাচার সাথে গরুর গা ধোয়াতে যায় ওই ভাটার পুকুরে। সেই পুকুরে অনেকে একদিকে গোসল করাতো, অন্যদিকে গরুর গাও ধোয়াতো। তো সেখানে যাবার পর আমার বন্ধু স্বাধীনের চাচা গরু নিয়ে পানিতে নামে আর অন্যদিকে স্বাধীন পুকুর পাড়ে খেলা করতে থাকে। স্বাধীন খেলা করার কিছুক্ষণ পর তার চাচা স্বাধীনকে খুঁজে পায় না। হঠাৎ করে স্বাধীন কোথায় গেল? এদিকে পুকুরটার কোনো কোনো জায়গায় অনেক নিচে গর্ত। স্বাধীনের চাচা চারিদিকে খোঁজাখুঁজি করে কিন্তু স্বাধীনকে কোথাও পায় না। এইদিকে তখনই সেই পথ দিয়ে একটা লোক যাচ্ছিল। পরে স্বাধীনের চাচার খোঁজাখুঁজিতে সেই লোকটাও পানিতে খোঁজা শুরু করলেন। আর কিছুক্ষণ পর পানির তলায় ওই লোকটার পায়ে কিছু একটা অনুভব করেন। পরে তিনি সেটা উপরে তলায় বুঝতে পারেন এটা আর কেউ না, এটা স্বাধীন। স্বাধীনকে পেয়ে ওকে রাস্তায় এনে ওর আব্বু আম্মুকে খবর দেওয়া হয়। ওকে নিয়ে পরে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ইটভাটাটি পরিত্যক্ত হওয়ায় ওখানে জিনজাতি বসবাস করত। ওদেরকেও বিরক্ত করলে তাদের ভয় দেখাতো। একদিন দুপুরবেলা একজন মধ্যবয়সী লোক মাটি কাটছিল সেই ভাটার মধ্যে। পাহাড়ের মতো মাটির ঢিপি ছিল, সেখানে ওই লোকটা মাটি কাটতে কাটতে হঠাৎ ওনার ওপরে সেই মাটির ঢিপি ধসে পড়ে। লোকটার হাত পা সব কিছুই ভেঙে যায় আর পরবর্তীতে লোকটা মারা যায়। এরকম নানা ভৌতিক অদ্ভুত ঘটনা ঘটায়। কোনো দরকার ছাড়া কোনো মানুষ ওই দিকে যেত না। পুকুরে যদি একা একা কেউ গোসল করত তাকে ভয় দেখাতো। একদিন একটা 50 বয়সী মহিলা, মানে মুরব্বী টাইপের মহিলা, গোসল করতে যায় সেই পুকুরে। উনি তেমন চোখে দেখতে পেত না। উনি গোসল করতে যাবার সময় তার বাসার ছেলের বউকে সে ভাত বাড়তে বলে। আমি পুকুর থেকে গোসল করে আসি। ফাঁকা একটা জায়গা, চারিদিকে নীরবতা। পুকুরের পাশেই একটা আম বাগান। সেই বাগানে একজন লোক ছাগলের জন্য আম গাছের পাতা পাড়তে উঠেছে। তো যিনি গাছে উঠছে সেখান থেকে কিন্তু পুকুর পাড়টা ভালো মতো দেখা যাচ্ছে। পুকুরে কে গোসল করছে এটাও স্পষ্ট দেখা যাচ্ছে। উনি পাতা পাড়ার সময় দেখছেন পুকুরে একটা মহিলা গোসল করছে। এর ঠিক 10 মিনিট পর আবার তাকিয়ে দেখে ওই বয়স্ক মহিলাটা হাত নাড়াচ্ছে, মাথা তুলছে আর ডুবতেছে। ওনাকে দেখে মনে হচ্ছে কেউ চুবাচ্ছে তাকে। আর হঠাৎ করে মনে হলো উনি ডুবে গেল। এরকম দৃশ্য দেখে সেই লোকটা গাছ থেকে নেমে সবাইকে ডেকে আনে আর অনেক খোঁজাখুঁজি করে কিন্তু ওনাকে খুঁজে পান না। এর ঠিক কিছুক্ষণ পর বয়স্ক মহিলাটির লাশ ভেসে ওঠে। এরকম নানা ভৌতিক ঘটনা ঘটায়। কেউ আর ওইদিকে যায় না। এখন পর্যন্ত কেউ তেমন একটা ওইদিকে যায় না গোসল করতে বা ঘুরতে। এই ছিল ঘটনা। ঘটনাটা অনেক ভয়ঙ্কর, অদ্ভুত। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। সো লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আমার নাম তাহসান বিশ্বাস। তো আর কথা না বাড়িয়ে ঘটনাটা বলি। সম্ভবত ওই দিনটা ছিল শুক্রবার। আমাদের গ্রামের মধ্য দিয়ে একটা মাঠের রাস্তা যায়। রাস্তার মাঝে ছোট্ট একটা ব্রিজ আছে। আমি আমার বন্ধু তুষার ঠিক করি আমরা রাতের বেলা হাঁটতে যাব এবং সেই দিন চাঁদের আলোতে সব কিছুই বোঝা যাচ্ছিল। কথা মতো রাতের বেলা দুইজন গল্প করতে করতে যাচ্ছি। মাঠের রাস্তা 2-3 কিলো গেলেই পাশেই অন্য একটা গ্রাম। তুষার আমাকে বলল চল তো ব্রিজে একটু বসি। তারপর দুইজন গল্প করছি। কিছুক্ষণ পর পর অনেক ঠান্ডা বাতাস হচ্ছে। মাঝে হঠাৎ করেই প্রচণ্ড জোরে একটা বাতাসে তুষার পড়ে যায়। ব্রিজের নিচে কোনো
পানি বা কাদা কিছুই ছিল না। ও পড়ে যাওয়ার সময় পাশেই একটা নিম গাছের ডাল ধরে ফেলে। এই কাণ্ড দেখে আমি হাসতেছি। এমন অবস্থায় ওকে ধরে টেনে তোলার পর জিজ্ঞেস করি, কিরে হঠাৎ করে কি এমন হলো যে তুই পড়ে গেলি? আমার কথায় ও বলে, যখন প্রচন্ড বাতাস হয় তখন কেউ মনে হচ্ছিল ওর পেছন থেকে জড়াই ধরেছে আর ঝাপটা মেরে ফেলে দিতে গিয়ে ব্যালেন্স ধরে রাখতে পারেনি, পরে গেছে। তুষার যখন এই কথা বলছে আমি ওর কথায় হাসতেছি, যাই বলছে কিছুই মনে করছি না। আর হ্যাঁ, ব্রিজের একটু দূরের রাস্তায় পাশেই দুইটা অনেক বড় আম গাছ আর একটা অনেক পুরনো মোটা নিম গাছ। সবাই বলে ওখানে অনেক আগে থেকেই জিন থাকতো শুনেছি। এবং পাশে আম গাছে সব আম পেরে নিলে সমস্যা হতো। গাছের মালিকের একদিন আম পাড়ছিল। একটা মধ্যবয়স্ক লোক একদম ওপরের আম পাড়ার শেষে গাছের মালিক বলে, নিচের কিছু আম থাকুক। যে পারছিল সে বলছে, সব আম পারলাম, এইগুলাই বাদ দিব কেন? যেই সেই আমগুলো পারছিল তখন নিচের ডাল ভেঙে নিচে পড়ে গিয়ে তার কোমর ভেঙে যায়। ব্রিজে কিছুক্ষণ বসে থাকার পরে তুষারকে বলি আরো সামনে থেকে ঘুরে আসি, চাঁদের আলোতে সবকিছু বোঝা যাচ্ছে। প্রথমে যেতে চাই না, আমি জোর করি, তারপর যেতে রাজি হয়। তুষার রাজি হয়, দুইজন হাঁটতে লাগি। কিছু দূরে যাবার পর তুষার বলে, তুই একটু দাঁড়া, আমি প্রসাব করে নেই। একটু আগে আমরা যখন ব্রিজে বসেছিলাম তখন সম্ভবত 10টার মতো বেজেছিল। পরেই আমি একটু সামনে গিয়ে দাঁড়ালাম। আমি সামনে গিয়ে দাঁড়ানোর পর এমন কিছু দেখবো ভাবিনি। আমি দেখি আমার থেকে অনেকটা দূরে কালো ছায়ার মতো ভেসে রয়েছে। প্রথমে একটা ছিল, সে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। তারপর দেখি বাম দিক থেকে আগুনের মতো আরেকটা জিন চলে আসলো। মোট 2টা জিন একসঙ্গে রয়েছে। দেখতে দেখতে চোখের সামনে মোট 5টা জিন ঘুরতে লাগলেন। অনেক ঠান্ডা বাতাস বয়ে চলছে। এমন দেখে আমি যেন একটা ঘোরের মধ্যে চলে গেছি। আমি চুপচাপ দাঁড়িয়ে পড়ি। এইসব ঘটে 2 থেকে 3 মিনিটের মধ্যে। তারপর তুষার চলে আসে। ও আশায় আমার ঘোর কেটে যায়। আমি দেখি আমার সামনে পিছনে আর কোনো জিন নেই। আমি তুষারকে তখন কিছু বলিনি, ভয় পাবে বলে। এরপর আমরা সামনের দিকে গিয়ে কিছু দূর ঘুরে বাড়িতে চলে আসি। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। সো লিসেনার্স, এবার আজকে আমরা শেষ ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম, আমার নাম মেহরাজ, বাসা লক্ষ্মীপুর জেলা। আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। আমার বয়স যখন 17 বছর তখন বাবার সাথে এই ঘটনাটা ঘটে। আমার বাবা অনেক সময় আমাদের বাড়ির ছাদে ঘুমাতেন, প্রায় সময় করেই। ছাদে ঘুমানোর মধ্যে বাবা কেমন মেয়েদের কণ্ঠে কথা বলতেন। বাবার মাঝে যেন কেমন পরিবর্তন আসে। বাবা দাদা দাদির সাথে রাগ করে কথা বলতেন, বাড়ির খাবার খেতেন না। বাবার এমন ব্যবহার দেখে দাদা বুঝতে পারেন বিষয়টা স্বাভাবিক না। এই ভেবে উনি আমাদের মসজিদের হুজুরের কাছে যান। হুজুরকে সব কিছু বলার পরে হুজুর আমাদের বাড়িতে আসেন। হুজুর আমাদের বাড়িতে আসার পর বাবার সাথে কথা বলে জানতে পারে বাবাকে পরি ধরেছে। বাবাকে পরি ধরায় হুজুর বাবাকে তাবিজ দিয়ে যান। এইভাবে 6 থেকে 7 মাস বাবার সাথে তেমন কিছু ঘটে না, সব কিছু ঠিকঠাক চলে। একদিন বাবা গোসল করার সময় ওই তাবিজটা পানিতে পড়ে হারায় যায়, যা বাবা জানতেন না। ওই দিন রাতের ঘটনা। বাবা ঘুমের মধ্যে আবার কথা বলতে থাকেন। শুধু তাই না, বাবা শূন্যে ভাসতে থাকেন। পরে সকালবেলা বাবা দাদার কাছে সব কিছু বলে। বাবা বলেন রাতের পরি তাকে সাথে নিয়ে যান, বাবাকে বিয়ে করতে চান। বাবার কথায় দাদা আমাদের বাড়িতে আবার হুজুর নিয়ে আসেন। হুজুর আসার পর সেই পরীকে হাজির করান। পরী হাজির হয়ে বলে বাবাকে নাকি তার পছন্দ হয়েছে, বাবাকে বিয়ে করে তার সাথে নিয়ে যাবে। পরীর কথা শুনে হুজুর পরীকে বুঝায়, রাগও দেখায়, কিন্তু পরী বাবাকে ছাড়তে রাজি হয় না। এদিকে হুজুর বাবাকে ঝাড়ফুঁক দিয়ে আবার তাবিজ দেন, বাড়িটাও বন্ধ করে দিয়ে যান। তারপর থেকে আর কোনো সমস্যা হয় না। পরী বাবাকে ছেড়ে চলে যান। জানি না কতটুকু সাজিয়ে বলতে পারছি, আশা করি আপনি সাজিয়ে ঘটনাটা বলবেন। এই বলে মেহরাজ ভাই তার ঘটনাটা শেষ করছে। অনেক ধন্যবাদ মেহরাজ ভাইকে আপনার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। সো লিসেনার্স, আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লিসেনার্স, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি। সো প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের লাইক কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। সো প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhutfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।